বেশ কিছুদিন ধরে আমার মন বলছিল পাহাড় তো অনেক হলো, এবার না হয় স্বর্ণদ্বীপে একবার সমুদ্র চলো। তবে সমুদ্র যেন হয় কোলাহল মুক্ত, আসলে ওই একটু নিজের সাথে সময় কাটানো আর কি। আর সে সাথে যদি থাকে খাওয়া দাওয়ার এলাহি আয়োজন, তবে আর ইন্ট্রোতে ভাটবকে দেরি কিসে, তাড়াতাড়ি পৌঁছানোটা প্রয়োজন। যেমনই ভাবা তেমনই কাজ। একটা উইকেন্ড দেখে সকাল সকাল বেরিয়ে পড়লাম বালাসোরের উদ্দেশ্যে। তবে ট্রেনের টিকিট না পাওয়ায় আমি হাওড়া থেকে প্রথম যাই খড়গপুর, এবং খড়গপুর থেকে অন্য একটি ট্রেন ধরে এসে পৌঁছই হলদিবাদা রেলওয়ে স্টেশন। এই স্টেশন থেকে আমাদের বিচ ক্যাম্প বেশ কাছে। তবে আপনারা যখন আসবেন আপনারা অবশ্যই বালাসোর নামবেন, কারণ হলদিবাদাতে সব ট্রেন দাঁড়ায় না। ওই যে ক্যাম্প থেকে পাঠানো অটো আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা বুকিং করার সময় স্টেশন থেকে পিক আপের জন্য অটো আগে থেকেই বলে রেখেছিলাম। বলে রাখি, আপনারা যারা বালাসোর নামবেন তাদের ভাড়া পড়বে ক্যাম্প পর্যন্ত 700 টাকা। তবে যেহেতু আমরা হলদিপাতা থেকে যাচ্ছি তাই আমাদের অটো ভাড়া লেগেছিল 500 টাকা। এই জায়গাটা দেখুন, একেবারে গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে এই রাস্তা। আসলে এই ক্যাম্পগুলো বেশিরভাগই সমুদ্রের তীরবর্তী কোনো গ্রাম্য পরিবেশের আশেপাশে গড়ে উঠেছে, আর সে কারণেই এই বিচগুলোতে ভিড়ভাড়টা অনেক কম। যাই হোক, স্টেশন থেকে প্রায় 40 মিনিটের ব্যবধানে আমি এসে পৌঁছলাম আমাদের আজকের ঠিকানা, অর্থাৎ বাগদা বিচের মা ইকো ক্যাম্পে। এসে পৌঁছে গেছি মাই ইকো ক্যাম্পে। আর আপনারা দেখলেন আমরা কিন্তু হলদিবাদাতে নেমেছিলাম। আসলে ব্যাপারটা হচ্ছে, আমরা যদি বালাসোরে নামতাম সেখান থেকে কিন্তু আমাদের মানে এক্সট্রা 30 মিনিট আবার পেছনে আসতে হতো। মাই ইকো ক্যাম্পে পৌঁছানোর সাথে সাথে এই যে দেখুন ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে। ইকো ক্যাম্পে পৌঁছানো মাত্রই আপনারা দেখলেন আমাদের এরকম ডাব দিয়ে ওয়েলকাম জানানো হলো। মানে এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। সারা রাতের ধকল সব কিন্তু 1 মিনিটে শেষ। তো যাই হোক, এসে পৌঁছে গেছি ইকো ক্যাম্পে। আর দেখুন কতটা সুন্দর সাজানো গোছানো। সমস্ত চেক ইন প্রসিডিওর কমপ্লিট করার পর অ্যালট করা হলো আমাদের কটেজ। তো সামনেই এই হচ্ছে আমাদের কটেজ নাম্বার 111। চলুন একবার সামনে থেকে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের কটেজ। এদিকে আরও কটেজ রয়েছে, তো আমাদের কটেজ নাম্বার 111। তো চলুন ভেতরে যাওয়া যাক। এই যে ঢুকেই প্রথমে রয়েছে একটা বড় বেড, 3টে বালিশ দেওয়া রয়েছে, অর্থাৎ 3জনা থাকার মতন। ওপরে একটা টাওয়াল দেওয়া রয়েছে, আর বেডের সাইডে রয়েছে একটা বড় মিরর দেওয়া রয়েছে, আর এদিকে একটা ছোট ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে। এখানে সাইড টেবিল দেখতে পাচ্ছি, আর এই যে এসি, অর্থাৎ এটা একটা এসি রুম। ফ্যান চলছে। এদিকে একটা টি টেবিল রয়েছে, সে সাথে 2টো চেয়ার রয়েছে। এখানে ওয়াশ বেসিন দেওয়া আছে। এই যে ওয়াশ বেসিন, সাথে রয়েছে মিরর, ছোট একটা মিরর রয়েছে। আর ঠিক তার অপোজিটে এই হচ্ছে ওয়াশরুম। চলুন ওয়াশরুমটা একবার দেখে নেওয়া যাক। এই হচ্ছে ওয়াশরুম। ছোটোর মধ্যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো। রুমে পৌঁছে কোনো রকম লাগেজ রেখে কোনো রকম ফ্রেশ হয়ে জাস্ট বেরিয়ে পড়েছি। উদ্দেশ্য সমুদ্রের কাছে যাওয়া, কারণ বিকালবেলায় যেহেতু ভাটা শুরু হয়ে যাবে, সমুদ্রের জল অনেকটা দূরে চলে যাবে। তখনও আপনাদের একবার দেখাবো, কিন্তু তখন সমুদ্র অনেক দূরে থাকবে। এখন যেহেতু জোয়ার চলছে, এখনও সমুদ্র অনেক কাছে রয়েছে। তো চলুন একবার ঘুরে আসি। আর সবথেকে মেন কথা বলে দিই, এই সমুদ্রে যাওয়ার জন্য আমাদের ক্যাম্প শেষ হবে। ক্যাম্প শেষ হওয়ার পরে কিন্তু রয়েছে ঝাউয়ের বন। চলুন একবার দেখিয়ে দিই। এই যে দেখুন এরকম একটা দরজা রয়েছে, দরজা খুললে এই যে সামনে দেখুন ঝাউয়ের বন। আমরা এই ঝাউয়ের বনের মধ্যে দিয়েই যাব। বেশ একটা থ্রিলিং ব্যাপার কিন্তু। যাই হোক, এখন তো কোনো অসুবিধা নেই, এখন আমরা অনায়াসেই চলে যাচ্ছি। কিন্তু যখন একটু সন্ধে সন্ধে থাকবে তখন অবশ্যই একবার যাব। তখন এই রাস্তাটা কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস লাগবে। দেখুন আশেপাশে কত সুন্দর ঘন ঝাউয়ের বন রয়েছে, আর আমরা তার মধ্যে দিয়েই হেঁটে চলেছি সমুদ্রের উদ্দেশ্যে।
আপনারা মোটমাট এই যে পায়ের ছাপ, মানে সবাই, এগুলো তো রাস্তা নয় কোনো, মানুষ হাঁটতে হাঁটতে এরকম একটা রাস্তা তৈরি হয়েছে আর কি, সেখান দিয়ে আমরা এগিয়ে চলেছি। এদিক দিয়ে গিয়ে ওই যে জাস্ট ওখানটায় সমুদ্র রয়েছে। চলুন। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন, অর্থাৎ আপনাদের যাদের ক্যাম্প সমুদ্র থেকে একটু দূরে হবে, তারা কিন্তু এরকম জায়গায় এসে গাড়ি রাখতে পারবেন। এরপরে আর গাড়ি নিয়ে যাওয়া যাবে না। আমি দেখিয়ে দিই, এই দেখুন এখানে সব যারা দূর থেকে এসছে তারা গাড়িগুলো কিন্তু এখানেই রেখেছে, আর এই অবধি গাড়ি আনা যাবে, তারপর কিন্তু আর গাড়ি ভেতরে ঢুকবে না। এই দেখুন আটকানো রয়েছে। তো যাই হোক, সামনে আমরা সমুদ্রের আওয়াজ পাচ্ছি, আর ঝাউবনটা দেখুন শুধু কি মায়াবী লাগছে। মনে হচ্ছে যদি এখানটায় সেই গাছে লাগানো দোলনাগুলো থাকতো, দুটো গাছের মধ্যে দোলনা লাগিয়ে সারাদিন বসে থাকা যেত। এখন তো দুপুরবেলা, যাই হোক পরন্ত বিকেলে আরও একবার আসবো, তখন কি চেহারা নেয় এই সি বিচ সেটাই দেখার। এই যে ঝাউবন হলো শেষ, আর সমুদ্রের হলো শুরু। দেখুন একদম অফবিট একটা সি বিচ। আপনারা যারা আসবেন মানে খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন, না কোলাহল কোনো, না মানুষজন অতিরিক্ত রয়েছে, খুব সুন্দর, খুব নিরিবিলি, শুধু সমুদ্রের আওয়াজ, হাওয়া আর এই ঝাউবন। আর এখানে কয়েকটা দোকানও রয়েছে, আপনারা যারা কেনাকাটা মানে কিছু খাবার দাবার কেনাকাটা করতে চাইবেন, খাবার দাবার কিনে এখানে বসে আপনারা খেতেও পারবেন। আর এখানে দেখতে পাচ্ছি এটিভির রাইড হচ্ছে, এই যে দেখুন এটিভি রাইড হচ্ছে, মানে এটিভি রয়েছে, এখান থেকে আপনারা এটিভি রাইডও নিতে পারবেন। চলুন গিয়ে কথা বলি একবার। टाइम डिस्टेंस है कितना आना। এই যে এটিভিটা রয়েছে, আমরা কথা বলে জানতে পারলাম আপনারা যারা এটিভি রাইড নেবেন তাদের জন্য বলে রাখি, 200 টাকায় 1.5 কিলোমিটারের একটা রাইড হয়, মানে এখান থেকে আপনারা যাবেন প্লাস আবার এখানে ঘুরে আসবেন। একটা এটিভিতে আপনারা দুজনাই চাপতে পারবেন, তো 200 টাকায় 1.5 কিলোমিটারের রাইড দুজনা পারবেন। এটা বেশ আমার কাছে ভালো মনে হয়েছে যথেষ্ট সস্তা, তাই আপনাদের এই রেটটা আমি জানিয়ে রাখলাম। আর এটিভিটাও কিন্তু বেশ ভালো, দেখুন কালার লাল, সুন্দর লাগছে দেখতে। সমুদ্র তটটা বেশ সুন্দর, অনেকটা বিস্তৃত এই সমুদ্র তট, খুব ভালো জায়গা, এত শান্তশিষ্ট যে আপনারা যখন আসবেন অনেকটা সময় কিন্তু নিজেদের মধ্যে থাকতে পারবেন, নিজেদের মধ্যে কাটাতে পারবেন। আর এই সাইডে কিন্তু রয়েছে দেখুন ঝাউয়ের বন। রোদ এখন যথেষ্ট বেশি, মানে সূর্য দেবতা আমাদের মাথার উপরে, সাংঘাতিক রোদের তেজ, খুব বেশি সময় দুপুরবেলায় এখানে দাঁড়ানোটা ঠিক হবে না। তবে আপনারা ঝাউবনের সাইডে গিয়ে কিন্তু দাঁড়াতে পারবেন, এখানে কিছু স্টল রয়েছে যেখানে আপনারা খাবার দাবার খেতে পারবেন, সে সাথে সমুদ্রের এই ভিউটা উপভোগ করতে পারবেন। বাগদা বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার ফিরে চললাম আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে। তো যাই হোক, এটিভির রাইড এখন নিলাম না, তবে বিকালে যখন যাব অবশ্যই এটিভির রাইড নেব। এখন রোদটা একটু বেশি। চলে এসেছি আমাদের ক্যাম্পে, এখন স্নান করে খেতে বসার পালা, অর্থাৎ লাঞ্চের পালা। সময় এখন দুপুর 2:30, আর এসে বসে পড়েছি লাঞ্চ করতে। লাঞ্চে আমাদের হিউজ অ্যারেঞ্জমেন্ট রয়েছে, রয়েছে ডাল, রয়েছে ভাত, রয়েছে আলু ভাজা সর্ষে দিয়ে, সে সাথে রয়েছে আলু পটলের তরকারি, রয়েছে ক্র্যাব, রয়েছে চিংড়ি, রয়েছে চিকেন, এছাড়া পাবদা মাছও রয়েছে। তো যাই হোক, আমরা কিন্তু এগুলো কিছু প্যাকেজের বাইরেও অর্ডার করেছি, মানে আপনারা যখন প্যাকেজে অর্ডার করবেন তখন এই চিংড়ি বলুন কিংবা ক্র্যাব কিংবা মাছ যেটার থাকছে তার মধ্যে যে কোনো একটা থাকবে প্যাকেজে। আর আপনারা চাইলে আমাদের মতন প্যাকেজের বাইরেও কিন্তু অর্ডার করতে পারেন, যেহেতু আমরা সব কিছু টেস্ট করব, একটা দিনই আছে এখানে সব কিছু টেস্ট করতে হবে, সে কারণেই কিন্তু প্যাকেজের বাইরে গিয়েও আমরা এই খাবারগুলো অর্ডার করে নিয়েছি। চলুন একবার টেস্ট করে দেখা যাক। তো চলুন এবার মাছটা ট্রাই করব, ভেটকি মাছ। দুর্দান্ত পিস দিয়েছে একটা, অনেকটাই বড়। দারুণ, মাছের কিন্তু ভালো টেস্ট আছে, একদম ফ্রেশ। এখানে
সমুদ্র থেকেই তো ধরা হয়। কালকে যখন আমরা সকালবেলায় বেরোবো, যখন ট্রলারে করে কিছুটা নদীতে যাব, তখন দেখবেন ওখানে অনেক ট্রলার রয়েছে যেগুলো মাছ ধরে, আর এখানে কিন্তু মাছের আড়ত রয়েছে, একদম সেখানকার মাছ। এবার যে চিংড়িটা রয়েছে, চিংড়িটা ট্রাই করা যাক। এই যে এই হচ্ছে চিংড়ি, একটু গ্রেভি নিয়ে নিই। দারুণ, সত্যিই কোনো কথা হবে না। মানে চিংড়ির যে মালাইকারি, এর তুলনা হয় না, হেভি করেছে। চলুন এবার একটু চিকেনটা টেস্ট করে দেখা যাক। এই নিলাম 2 পিস, আর একটু গ্রেভি। সাংঘাতিক, দুর্দান্ত খাবার। যে কটা খেলাম, মাছ বলুন, চিংড়ি বলুন বা চিকেন, এক কথায় অসাধারণ। দারুণ খেতে। এবার ফাইনালি ক্র্যাবের পালা। এই যে দেখুন, সব থেকে পছন্দের জিনিসের মধ্যে একটা, এই হচ্ছে ক্র্যাবের সাইজ, অনেকটা বড়। চলুন এটা টেস্ট করতে হবে, আর একটু গ্রেভিও নিয়ে নেব। বাস, আগে একটু গ্রেভিটা টেস্ট করে দেখা যাক। অসাধারণ, দারুণ হয়েছে। ক্র্যাবটা সত্যি এত সুন্দর টেস্ট করেছে, দারুণ লাগছে। দারুণ দারুণ, একদম ওয়েল কুকড। সব জায়গায় ক্র্যাবটা এরকম কুকড হয় না, অনেক সময় স্মেল বেরোয়, কিন্তু এখানে সেরকম কিছু নেই। ভালো লাগছে কিন্তু খেতে। লাঞ্চ সেরে এবার ক্যাম্প ঘুরে দেখার পালা। চলুন এই মাই ইকো ক্যাম্পের আরেকটা রুম দেখে নিই। আমরা যে রুমটা দেখবো সেটা হচ্ছে রুম নাম্বার 101। এটাকে বলা হচ্ছে সিঙ্গেল কটেজ। এই হচ্ছে 101 নম্বর রুম। এই দেখুন, এই হচ্ছে বেশ ছোটোর মধ্যে বেশ সুন্দর একটা রুম। মানে এই ইকো ক্যাম্পের একটা ছোট্ট রুম দেখুন। এই যে ঢুকেই রয়েছে, লেফট সাইডে একটা ছোট ওয়ার্ড্রব রয়েছে, এখানে একটা প্লাগ পয়েন্ট দেখতে পাচ্ছি আমরা, আর এই রয়েছে বেড, এখানে দুটো চেয়ার রয়েছে, এখানে ফ্যান রয়েছে, রয়েছে এসি, রয়েছে এক্সস্ট, আর এই রয়েছে ওয়াশরুম। আর এখানে দেখুন, এখানে একটা বেসিন রয়েছে, সাথে একটা মিরর রয়েছে। আপনারা যদি এই মাই ইকো ক্যাম্পে থাকতে চান, এই 101 নম্বর কটেজে থাকতে চান, সেক্ষেত্রে এই 101 নম্বর কটেজের ভাড়া সম্বন্ধে বলে রাখি। নন এসিতে এর ভাড়া হচ্ছে 1800 টাকা, তাতে 4 টাইমের খাবার ইনক্লুড থাকবে। আর এসিতে 2200 টাকা, তাতেও ওই সেম 4 টাইমের খাবার ইনক্লুড থাকবে, শুধু সাথে আপনারা এসিটা ব্যবহার করতে পারবেন। আর দেখুন এখানে এই যে সব ক্যাম্প রয়েছে, টেন্ট, এগুলো গ্রুপ টেন্ট। চলুন গ্রুপ টেন্টগুলো একবার দেখে নিই। সামনে দেখুন, এরকম প্রত্যেকটা টেন্টের জন্য এরকম চেয়ার আর টেবিল রয়েছে। এই যে দেখুন, এখানে 3 জনা থাকার মতন, কিন্তু আপনারা আরও 1 জনা থাকতে পারবেন। আর সাথে রয়েছে দুটো ফ্যান রয়েছে, লাইটের ব্যবস্থা রয়েছে, আর ওখানটায় একটা সুইচ বোর্ড দেখতে পাচ্ছি। এই যে দেখুন, এই গ্রুপ টেন্টের ভাড়া হচ্ছে 1300 টাকা জন প্রতি। এই 1300 টাকা জন প্রতিতেই আপনাদের 4 টাইমের মিল কিন্তু ইনক্লুড থাকবে। চলুন এবার দেখে নেব একটা ডিলাক্স রুম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই এরিয়াটা হচ্ছে কার পার্কিং, বিশাল বড় এরিয়া নিয়ে এদের কার পার্কিং, আর এদিক দিয়ে যত রুম রয়েছে সব কিন্তু ডিলাক্স রুম। তো চলুন আমরা একটা ডিলাক্স রুম দেখে নেব, রুম নাম্বার 114। এই যে দেখুন কত সুন্দর, সামনেই কত সুন্দর লাগছে দেখতে, আর সামনে রয়েছে একটা টেবিল আর দুটো চেয়ার। এই যে 114, দেখুন দরজাটাতেও দেখুন
কত সুন্দর কাজ করা। চলুন একবার ভেতর থেকে দেখে নেওয়া যাক। এই দেখুন, ঢুকেই রয়েছে একটা বড় বেড। এখানে 3 জনা ভালোভাবে থাকতে পারবেন। আর সে সাথে এখানটা একটা ছোট ওয়ার্ড্রপ রয়েছে, একটা সাইড টেবিল রয়েছে, এখানে একটা মিরর বা ড্রেসিং এরিয়া, ছোটোর মধ্যে বেশ ভালো লাগছে দেখতে। আর এই যে এদিকে রয়েছে 2টো চেয়ার, রয়েছে টি টেবিল, রয়েছে টিভি, এসি রয়েছে। আর এইদিকে দেখুন, এখানটায় ওয়াশ বেসিন রয়েছে, সামনে একটা মিরর দেখতে পাচ্ছি। আর এই যে ওয়াশ বেসিনটা রয়েছে তার পাশেই রয়েছে ওয়াশরুম। চলুন একবার ওয়াশরুমটা দেখে নেবো। এই দেখুন, রয়েছে ওয়েস্টার্ন স্টাইল কমোড, রয়েছে গিজার, এখানটা আমরা এক্সস্ট দেখতে পাচ্ছি। আর এই দেখুন, একটা বাথটব অব্দি রয়েছে, আর রয়েছে শাওয়ার। এই যে ডিলাক্স রুমটা এখন আপনাদের দেখালাম, যেটা আপনারা দেখলেন যে বাথটব রয়েছে, এর ভাড়া মানে এই রুমে যদি আপনারা প্যাকেজে থাকতে চান সেক্ষেত্রে আপনাদের ভাড়া হচ্ছে 2800 টাকা পার হেড। এই 2800 টাকার মধ্যে আপনাদের মিল কিন্তু ইনক্লুড থাকবে। সময় বিকেল 5টা, লাঞ্চের পর কিছুক্ষণ সময় একটু রেস্ট করে আবার চলে এসেছি সেই সমুদ্র সৈকতে। তো সমুদ্র সৈকত দেখুন, এখন বেশ কিছু লোক রয়েছে, তবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মানে আপনারা যদি দীঘা পুরীর সঙ্গে কম্পেয়ার করেন এই সি বিচের, সেটা কিন্তু সম্ভব নয় কখনোই। কারণ দীঘা পুরী সেটা আলাদা একটা ডেভেলপড সি বিচ, আর এটা কিন্তু সেরকম মোটেও নয়, এটা একদমই অফবিট। তো আপনারা যারা একটু নিরিবিলিতে সময় কাটাতে চাইবেন তাদের জন্য কিন্তু খুব ভালো, দুর্দান্ত একটা সি বিচ। সি বিচে বেশ খানিকক্ষণ ঘুরে এখন আবার চলে এসেছি আমাদের ইকো ক্যাম্পে। তো ইকো ক্যাম্পে হঠাৎ একটা জিনিস দেখে আমি থমকে গেলাম, আর সেটা অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করব। দেখুন, এখানে একটা গাছ রয়েছে, গাছটা কিন্তু কাজু বাদামের গাছ। এই যে দেখুন, এখানটায় আমি যদি একটু ভালোভাবে দেখাই, এই দেখুন, গাছে কিন্তু কাজু বাদাম হয়ে রয়েছে, ভর্তি, প্রচুর কাজু বাদাম রয়েছে। কাজু বাদামগুলো কোথায় হয় দেখুন, প্রথমে হয় ফুল, আর ফুলের সাথেই হয় এই কাজু বাদাম। এই এরিয়াটা, এটা হচ্ছে টেন্ট এরিয়া। আপনারা যারা টেন্টে থাকবেন বলে ঠিক করছেন, এখানটায় কিন্তু কাপল টেন্ট রয়েছে, আপনারা এই টেন্টে থাকতে পারেন। আর আরেকটা জিনিস দেখিয়ে দিই, এখানে দেখুন, যারা টেন্টে থাকবেন এখানে কিছু বসার জায়গা রয়েছে, এখানে রয়েছে, সামনে রয়েছে। এই জায়গাগুলো এতটাই মানে গাছপালায় ঘেরা, দুপুরবেলায়ও কিন্তু এখানে খুব ঠান্ডাই থাকে, খুব একটা কষ্ট হয় না। আর এই সাইডে রয়েছে বারবিকিউ এরিয়া। এই দেখুন, এখানে বারবিকিউ সাজানো হচ্ছে, একটু পরে সেই বারবিকিউ শুরু হবে, এখানে বারবিকিউ সাজানো হচ্ছে। এরপর সন্ধে হতেই যেন বদলে গেল ক্যাম্পের চিত্র। বিভিন্ন রং বেরঙের আলোতে সেজে উঠেছে বাগদা বিচে এই ক্যাম্প। সময় 6:50, আর এসে গেছে সন্ধেবেলার স্ন্যাক্স। আমরা যে প্যাকেজ নিয়েছি তার মধ্যে আমাদের দেখুন কমপ্লিমেন্টারি স্ন্যাক্স হিসাবে সন্ধেবেলায় চা থাকছে, আর সে সাথে থাকছে এই যে অনিয়ন পাকোড়া। এটা কিন্তু কমপ্লিমেন্টারি স্ন্যাক্স। আপনারা যদি বারবিকিউ করেন সেক্ষেত্রেও এই স্ন্যাক্সটা আপনাদের থাকবে। এটা নেওয়ার পরও আপনারা বারবিকিউ চাইলে করতে পারেন, আর যদি মনে হয় না বারবিকিউ করবো না, সেটা সম্পূর্ণ আপনাদের চয়েস। বেশ ক্রাঞ্চি, খুব ভালো খেতে। শুধু মনে হচ্ছে সঙ্গে একটু মুড়ি হলে জমে যেত। দারুণ দারুণ। বাঙালির সন্ধ্যাবেলায় চা, আর চায়ের সাথে একটু পকোড়া, আর কি লাগবে, আর একটু মুড়ি। সময় সন্ধ্যা 7টা, আর আমরা এসে পৌঁছে গেছি দেখুন বারবিকিউর এখানটায়। মানে আমরা বারবিকিউ অলরেডি শুরু করে দিয়েছি। আমরা কিছুক্ষণ আগে দেখলেন যে সি বিচে গিয়েছিলাম, এখন তো সন্ধে হয়ে এসছে, 7টার মতন বাজছে অলরেডি বললাম। এখন তো করার কিছু নেই শুধু বারবিকিউ ছাড়া। এই সন্ধ্যের টাইমটা বারবিকিউ করতে সব থেকে ভালো লাগে এই রকম ক্যাম্পে এসে। আপনারা যারা ক্যাম্পে আসবেন অবশ্যই বারবিকিউটা একটু ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। তবে বারবিকিউর সম্বন্ধে বলে দিই, এর রেটটা মানে এটা কিন্তু প্যাকেজের বাইরে। আপনারা যদি পনির নেন বারবিকিউ করার জন্য, সেক্ষেত্রে 8 পিস পনির পড়বে 250 টাকা। চিংড়ি, এই যে চিংড়ির সাইজ এরকম মাপের চিংড়ি, এগুলো 6 পিস চিংড়ি পড়বে 250 টাকা। আর এছাড়া যদি আপনারা চিকেন করতে চান বারবিকিউতে, চিকেনের কেজি পড়ছে 600 টাকা। আপনারা যদি সেখানে 500 করেন সেক্ষেত্রে আপনাদের দাম পড়বে ওই 300 টাকার মতন। সময় 7টা 10, আর আপনারা কিছুক্ষণ আগে দেখলেন যে আমরা বারবিকিউ করছিলাম। দেখুন বারবিকিউ কমপ্লিট হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর প্লেটিং করে আমাদের সার্ভ করে দিয়েছে। 3 রকম বারবিকিউ আমরা করেছিলাম, একটা করেছিলাম চিংড়ি, একটা করেছিলাম চিকেন, আর এখানটায় রয়েছে পনির।
তো আপনাদের আগেও বলেছিলাম, আরও একবার বলে দিই, 8 পিস পনিরের বারবিকিউ করতে দাম পড়ছে 250 টাকা। চিংড়িতে থাকছে 6 পিস চিংড়ি, দাম পড়ছে 250 টাকা। আর এখানে চিকেন কিন্তু কেজি হিসাবে, কেজি 600 টাকা। আপনারা যদি 500 নেন সেক্ষেত্রে 300 টাকা, এরকম কিন্তু ভাগ হয়ে যাবে। আপনারা কম করলেও করতে পারেন, বেশি করলেও অবশ্যই করতে পারেন। তো চলুন একবার টেস্ট করে দেখি। এই যে আমার সব থেকে পছন্দের জিনিস হচ্ছে চিকেন, আর এখানটা দিয়েছে কাসুন্দি। দারুণ। একটু লেবু, আর একটু পেঁয়াজ। হুম 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 সত্যি কথা বলতে এই স্বাদের কোনো ভাগ হবে না। আপনারা যারা বসবেন মনে হবে যেন এটুকুও কম, আরও বেশি কিছু হলে ভালো হতো। আর এই জায়গাটা আমি রেকমেন্ড করবো, অবশ্যই গ্রুপে আসুন। সন্ধ্যাবেলায় এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয় না, লাইট, মিউজিক, আপনারা গ্রুপে আসলে খুব বেশি আনন্দ করতে পারবেন। অবশ্যই গ্রুপে আসুন। যারা চিংড়ি বা চিকেন খান না, মানে ভেজ, তাদের জন্য কিন্তু এই যে পনিরের অপশান রয়েছে। আমরা আপনাদের দেখানোর জন্য এটাও নিয়েছি, অবশ্যই এটাও টেস্ট করব। চলুন একবার টেস্ট করে দেখি যে যারা আপনারা ভেজ স্ন্যাক্স নেবেন বা ভেজ বারবিকিউ করবেন সেটা কীরকম টেস্ট হবে। একটু লেবু দিয়ে নিই, বেশি ভালো লাগবে। সাংঘাতিক সফট, মানে বারবিকিউ করার পর পনিরটা এত সফট হয়েছে না, দারুণ লাগছে। 10 আউট অফ 10, 1 নম্বরও কাটা যাবে না। তো সন্ধ্যাবেলায় আপনাদের সব বারবিকিউ শেষ হলো, এখনও কিন্তু সন্ধ্যের অনেক বাকি, অর্থাৎ টাইম হচ্ছে এখন 7টা 46, সময় এখনও অনেক আছে ডিনার করতে। তো সেরকমই আমরা বসে বসে কি করব হঠাৎ মনে হলো আরও কিছু অর্ডার করি। নিয়ে নিয়েছি চিকেন জংলি ফ্রাই, এটা হচ্ছে চিকেন জংলি ফ্রাই বলা হচ্ছে। তো খেয়ে দেখি একটু কেমন লাগে। দারুণ খেতে কিন্তু, একটা একটু টক ঝাল একটা ফ্লেভার রয়েছে, ভালো লাগছে খেতে। আপনারা আসলে তন্দুরের সাথে সাথে এগুলোও কিন্তু একটু ট্রাই করে দেখতে পারেন। এর যে কোয়ান্টিটিটা বলে দিই, এর 10 থেকে 12 পিস থাকবে, তার দাম হচ্ছে 180 টাকা। খেতে কিন্তু যথেষ্ট ভালো। বিশ্বাস করুন, মাই ইকো ক্যাম্পের সন্ধ্যের সময়টা আমাদের সত্যি অসাধারণ কাটলো। সন্ধ্যা থেকে একের পর এক ফুড আইটেম আমরা অর্ডার করেছি এবং টেস্ট করেছি। সে স্বাদ যেন এখনও আমাদের মুখে লেগে রয়েছে। সে সাথে সময় হয়ে এসেছে ডিনার করার। সন্ধ্যা থেকে এত কিছু খাবার পর ডিনার করাটা সত্যিই চাপের। তবে ওই যে আমার কাজ সবটা আপনাদের সামনে তুলে ধরা, তাই ডিনার টেস্ট করতে এসে পৌঁছলাম ক্যাম্পের ডাইনিংয়ে। সময় রাত্রি 10:30, আর ডিনার কোনো রকম করবো বলে এসে বসেছি ডাইনিংয়ে। কারণ আপনারা দেখলেন সন্ধে থেকে কখনো আমরা চুপচাপ বসেছিলাম না, একটার পর একটা, মানে আমরা খাবার অর্ডার করে গেছি, আর সেই খাবার মোটমাট আমরা খেয়েছি। পেটে একদমই জায়গা নেই। তবে যেহেতু প্যাকেজ আমরা নিয়েছি, সেই প্যাকেজের মধ্যে কী ডিনার থাকে সেটা আপনাদের অবশ্যই দেখাতে হবে। তো দেখুন, আপনারা যারা নন ভেজ খান রাতে কিন্তু থাকবে চিকেন, আর যারা ভেজ খান তাদের জন্য থাকবে পনির। আপনাদের দেখানোর জন্য আমরা দুরকম আইটেমই নিয়ে নিয়েছি, একটা একটা করে। তো যাই হোক, একবার টেস্ট করে দেখি। টেস্ট রীতিমতো বলার কিছু নেই, যথেষ্ট ভালো। আর সে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে আলু ভাজা, যেটা পোস্ত দিয়েই করা রয়েছে। তো চলুন আগে একবার পনিরটা টেস্ট করে দেখব যে কতটা সুন্দর। খাবার দাবার তো এদের যথেষ্ট ভালো হয়, তবু একবার টেস্ট করে দেখি। নতুন করে বলার কিছু নেই, যথেষ্ট ভালো। এবার একটু চিকেনটা টেস্ট করি। ভালো। যারা আসবেন বলে ঠিক করছেন, একটাই কথা বলবো, খাবার দাবারে কোনো অসুবিধা হবে না। খাবার দাবার এখানে জামাই আদরের মতন খাবার, প্রচুর খাবার আর প্রচুর ভ্যারাইটির খাবার। তো চলুন খেয়ে দিয়ে শুয়ে পড়বো, সকাল থেকে ধকল যাচ্ছে, আবার কালকে সকালে উঠে অনেক অনেক কিছু দেখানোর আছে এখনও। চলুন, আজকের মতন গুড নাইট। সময় এখন সকাল 9টা, আর রুমের অলরেডি বাইরে বেরিয়ে এসেছি। আজকে আরও তাড়াতাড়ি বেরোতে হতো, কারণ ব্রেকফাস্ট করার পর আমাদের যেতে হবে আজকে বোটিং করতে।
তো অলরেডি 9টা বেজে গেছে, লেট হয়ে গেছে, এখনো ব্রেকফাস্ট করা হয়ে ওঠেনি। তো চলুন প্রথমে ব্রেকফাস্ট করি, তারপরে এখান থেকে সোজা বেরিয়ে যাবো বোটিং করতে। প্রথমেই দেখিয়েছিলাম এটাই আমাদের রুম আজকের, আর রুমের সামনেই দেখুন অনেকটা স্পেস নিয়ে কিন্তু কার পার্কিং রয়েছে। আপনারা যারা নিজেদের গাড়ি নিয়ে আসবেন তারা কিন্তু খুব ভালোভাবে গাড়ি রাখতে পারবেন, প্রচুর জায়গা রয়েছে। এসে বসে গেছি ডাইনিংয়ে ব্রেকফাস্ট করতে। যেটা বললাম আপনাদের, অলরেডি আমরা অনেকটা লেট। এই ব্রেকফাস্টে রয়েছে দেখুন, রয়েছে লুচি, রয়েছে সবজি, সে সাথে বয়েলড এগ রয়েছে, আর রয়েছে গোলাপ জামুন। তো তাড়াতাড়ি চটপট ব্রেকফাস্টটা করে বেরোতে হবে তো বোটিং করতে। যাই হোক, একটা ভালো, এর আগে কখনো সেইভাবে বোটিং করা আমার কোথাও হয়ে ওঠেনি। আজকে বোটিং আছে মোহনাতে। এখানে একটা নদী রয়েছে, সেই নদী যেখানে সমুদ্রে মিশছে সেই জায়গাটাতেই বোটিং করতে যেতে হবে। চলুন, খুব বেশি দেরি করবো না, তাড়াতাড়ি ব্রেকফাস্টে শেষ করে বেরোনো যাক। খাবার দাবার কিন্তু যথেষ্ট ভালো, তুলনা হবে না। ব্রেকফাস্ট সেরে ক্যাম্প থেকে টোটো নিয়ে রওনা দিলাম বোটিংয়ের উদ্দেশ্যে। এসে পৌঁছে গেছি বাহলপুর, আর এখানে দেখুন, এই দেখুন নৌকোগুলো দেখুন, আর এই যে রয়েছে বোট। যাই হোক, আমরা কোনো একটা বোটে করে হয়তো রাইডে যাব, এবার কোন বোটে করে যাবো সেটা দেখা যাক। এই হচ্ছে আমাদের বোট, আর এরকম একটা পাটা দিয়ে আমাদের যেতে হবে। তো চলুন যাওয়া যাক। এই চলে এসছি বোটে। এই হোক, এই যে দেখুন চলে এসেছি বোটে। শুরু হলো আমাদের বোট রাইড। এইটা যে নদীর উপর দিয়ে আমরা এখন যাচ্ছি এটা হচ্ছে বুড়িবালাং নদী। আমরা প্রায় 1 ঘন্টার একটা রাইড করব। আমরা এখান থেকে সোজা যাব এই নদীর মোহনা, অর্থাৎ বুড়িবালাংয়ের মোহনা, যেখানে বুড়িবালাং নদী সমুদ্রে মিশেছে সেখান থেকে আবার ব্যাক করে আমরা ঘাটে আসব। আর এই যে পাশে এগুলো তো সব ম্যানগ্রোভ অরণ্য দেখুন। যেহেতু সময় অনেকটা হয়ে গেছে, অর্থাৎ দুপুর হয়ে এসছে, রোদের তেজ কিন্তু সাংঘাতিক। আপনারা যারা আসবেন ছাতা তো ক্যারি করতে পারবেন না, কারণ সমুদ্রের একটা হাওয়া রয়েছে, যে কারণে ছাতা ক্যারি করা সম্ভব নয়, ইম্পসিবল ব্যাপার একটা। তো আপনারা যারা আসবেন চেষ্টা করবেন টুপি ক্যারি করার, প্লাস যদি সম্ভব হয় সানস্ক্রিন লাগানোর, কিংবা কোনো টাওয়াল নিয়ে আসবেন, যেটা জড়িয়ে অন্তত কিছুটা মানে ঠান্ডা থাকবেন। সাংঘাতিক রোদ এখানে, যদি সম্ভব হয় এই ট্রিপটাই সকাল সকাল করার চেষ্টা করবেন আপনারা। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রচুর দেখুন ফিশিং বোট দাঁড়িয়ে রয়েছে, এই সাইডে মাছ ধরা কিছু ট্রলার রয়েছে, আবার এদিকে দেখুন প্রচুর প্রচুর ট্রলার রয়েছে। এই রাইডটা নেওয়ার সময় ফিলটা কিছুটা ওই সুন্দরবন টাইপেরই আসছে। যখন আমরা সুন্দরবনে বোট রাইড করি, কিংবা যখন গিয়েছিলাম সুন্দরবনে, সেম এরকম আশেপাশে এইরকম জঙ্গল ছিল, মানে সুন্দরবনের যেরকম জঙ্গলগুলো থাকে দেখুন সেম জঙ্গল। বেশ একটা সেই সুন্দরবনের ফিল আসছে, মনে হচ্ছে যেন সুন্দরবনে সেই রাইডটা করছি আমরা। সামনেই সমুদ্র, আর এদিকে যেটা দিয়ে আসলাম আমরা, এই যে দেখুন এই যে নদীটা, এটা হচ্ছে বুড়িবালাং নদী। আর জাস্ট মাঝখানে এরকম একটা চর রয়েছে, চট পড়েছে, আর তারপরে এই দিকটা কিন্তু সমুদ্র। আমাদের নদী থেকে যখনই আমরা ধরুন এই জায়গাটায় প্রবেশ করেছি, এই জায়গাটাই কিন্তু অরিজিনালি সেই মোহন সমুদ্র, আর এই বুড়িবালাং নদী এখানেই মিলছে। আর এখানে আসা মাত্রই ট্রলার এতটা মানে কাঁপতে শুরু করলো, মানে দুলতে শুরু করেছে দেখুন, সাংঘাতিক ঢেউ এখানে। আমি একবার দেখানোর চেষ্টা করি ব্যাক ক্যামেরায়, কিংবা আমার সামনে যে পতাকাটা রয়েছে দেখুন কিভাবে কাঁপছে দেখুন। ঢেউ কিন্তু এখানে অনেকটাই বেশি। তো আপনারা যারা আসবেন এখন একবারই ভাববেন না যে এই জায়গাটা কিন্তু খুব শান্তশিষ্টভাবে থাকবে, এখানে ঢেউ যথেষ্ট বেশি। এই যে দেখুন, দেখলেই বুঝতে পারবেন আপনারা, ঢেউ এখানে অনেকটা বেশি রয়েছে। মানে সমুদ্রের যেটা আমরা দেখে থাকি যেরকম ঢেউ, ঠিক সেরকম। এই যে দূরে স্ট্রাকচারগুলো দেখছেন, এইখানে কিন্তু জাল পাতা রয়েছে, মানে এগুলো মাছ ধরার জন্য। এখন জাল নামানো রয়েছে, যেহেতু এখন জোয়ার চলছে, জল ঢুকেছে, তাই জাল নামিয়ে দিয়েছে। এরপর যখন ভাটার সময় জলটা বেরিয়ে আসবে, তখন জাল থাকার কারণে মাছগুলো আর বেরোতে পারবে না, মাছগুলো কিন্তু ভেতরেই থাকবে। বেশ অনেকটা জায়গা নিয়ে এই জালটা পাতা রয়েছে। এখানে আমরা একটা সি বিচ, ছোট্ট একটা সি বিচ দেখতে পাচ্ছি, আর এই রয়েছে সমুদ্র। বর্তমানে কিন্তু আমরা সমুদ্রেই রয়েছি, আমাদের এইরকম একটা ট্রলার নিয়ে, এই যে এরকম একটা ট্রলার নিয়ে সমুদ্রেই রয়েছি। আর
ট্রলার কিন্তু যথেষ্ট দুলছে, মানে সমুদ্রের যে ঢেউ, সেই ঢেউয়ের সাথে ট্রলার যথেষ্টই দুলছে। আর আমাদের পতাকা দেখুন কত সুন্দর উঠছে। যাই হোক, এই যে দেখুন, এইখানটা, এই জায়গাটায় দেখলে আপনারা জলের বুঝতে পারবেন ঢেউটা। এই যে দেখুন, আমাদের রাইড এই অবধি ছিল। এখান থেকে আবার এবার ব্যাক করতে হবে। যাই হোক, সমুদ্রের মধ্যে প্রথমবার এতটা আসা আমার দারুণ একটা এক্সপিরিয়েন্স। আপনারা যারা আসবেন অবশ্যই যেন এই রাইডটা নেবেন, সমুদ্রের মধ্যে কিছুটা আসবেন, ফিল করবেন সমুদ্রের ঢেউটা। আর তারপর দেখুন ব্যাক, আমাদের বোটটা আবার ব্যাক করলো। এবার আমরা যেখান থেকে উঠেছিলাম মানে বোটে, আবার সেই জায়গায় ফিরে যাব। এক ঘন্টার একটা অ্যাডভেঞ্চারাস রাইড কমপ্লিট করে আমরা ফিরে আসলাম। যেই ঘাট থেকে আমরা লঞ্চে উঠেছিলাম বা যেই ঘাট থেকে আমরা আমাদের বোটে উঠেছিলাম সেখানে। তো সময় এবার আমাদের হোটেলে ফিরে যাওয়ার বা আমাদের ক্যাম্পে ফিরে যাওয়ার। আমরা ছাড়াও কিন্তু এই রাইডে আমাদের সঙ্গে আমাদের ইকো ক্যাম্পেরই আরও অনেকজনই ছিল, মানে অনেক গেস্টই ছিল। তো তারা তাদের গাড়ি নিয়ে এসছে আর আমরা নিয়ে এসছি আমাদের টোটো। বোট রাইড সেরে ফিরে এলাম ক্যাম্পে। সময় এখন চেক আউট করার। ভবিষ্যতে আপনারা যারা বাগদা বিচ আসবেন ছুটি কাটাতে বা একটু রিল্যাক্স করার জন্য, তাদের জন্য ক্যাম্পের কন্ট্যাক্ট নাম্বার এবং খরচের একটা মোটমাট হিসেব আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। কেমন লাগলো আজকের ব্লগ জানাতে ভুলবেন না। ব্লগ ভালো লাগলে বা ইনফরমেটিভ লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। খুব শীঘ্রই ফিরবো নতুন কোনো ব্লগ নিয়ে।